বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয় রামচন্দ্রপুর বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ক্লাসগুলোতে সেন্টেন্স জেনারেশন করেছি। সেন্টেন্স জেনারেশন অ্যাকচুয়ালি সেন্টেন্স জেনারেশন না হলে প্যাসেজ জেনারেশন করা সম্ভব হয়নি, কারণ জেনারেশনের নিয়মগুলো আসলে প্রথম থেকে জানতে হয়। এই জন্য আমরা প্রথমে সেন্টেন্স জেনারেশনগুলো করাইছি। অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্সের জেনারেশন আমরা করাইছি। আজকে আমরা করবো প্যাসেজ জেনারেশন। আসলে প্যাসেজ কি? প্যাসেজ হলো কতগুলো সেন্টেন্সের সমন্বয়, কতগুলো সেন্টেন্স মিলে হয় একটি প্যাসেজ। তাহলে আমরা আগে করেছি সেন্টেন্স জেনারেশন, আজকে আমরা করবো প্যাসেজ জেনারেশন। প্যাসেজ জেনারেশনের জন্য স্পেসিফিক কতগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলোর সম্বন্ধে এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বলা হচ্ছে বেসিক রুলস অফ প্যাসেজ জেনারেশন। প্যাসেজ জেনারেশনের যে কতিপয় নিয়মগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বলা হচ্ছে যে সমস্ত প্যাসেজটি, যে একটা প্যাসেজ থাকবে 5টা সেন্টেন্স থাকতে পারে, 4টা থাকতে পারে বা 6টা থাকতে পারে, অর্থাৎ কমপক্ষে 5টা সেন্টেন্স থাকবে অথবা 4টা থাকতে পারে। এই সেন্টেন্সগুলো পড়ে 5-6টা সেন্টেন্স বা 5টা সেন্টেন্স পড়ে এখানে বলা হচ্ছে সমস্ত প্যাসেজটি পড়ে বক্তা এবং শ্রোতা, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ বক্তা এবং শ্রোতা কে বলছে কাকে বলছে এগুলো শনাক্ত করতে হবে এবং সেন্টেন্সের মুড নির্ণয় করতে হবে। মুড বলতে আমি বুঝাইছি যে 5টা সেন্টেন্স আছে, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এটা কোন সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটা আগে শনাক্ত করতে হবে। তারপরে বলা আছে যে রিপিটিং ভার্বটি সেন্টেন্সের মাঝে অথবা শেষে থাকলে সেটা প্রথমে নিয়ে আসতে হবে। আমরা জানি সেন্টেন্স জেনারেশনে রিপিটিং ভার্ব এবং রিপিটিং ভার্ব প্রথমে থাকে। রিপিটিং ভার্বটা সেন্টেন্স জেনারেশনের প্রথমে থাকে, কারণ একটা সেন্টেন্সের প্রথমে থাকে, কিন্তু যখন প্যাসেজ জেনারেশন হয় তখন অনেকগুলো সেন্টেন্স থাকে। এই জন্য রিপিটিং ভার্বটা সেন্টেন্সের মাঝে থাকতে পারে, প্রথমও থাকতে পারে অথবা শেষে থাকতে পারে, অর্থাৎ প্রথম, মাঝ এবং শেষ যে কোনো এক জায়গায় থাকতে পারে। কিন্তু আমরা ইন্টারভিউ করার সময় এটা সর্বপ্রথমে নিয়ে আসতে হবে। অ্যাসারেটিভ সেন্টেন্সের মতো বা ইন্টারভিউ যাই আমরা করি, প্রথমে আমাদেরকে সেন্টেন্সের ভার্বটা নিয়ে আসতে হবে। এটা এখানে বলা আছে রিপিটিং ভার্বটি সেন্টেন্সের মাঝে বা শেষে থাকলে সেটা প্রথমে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা নিয়ে আসব। তারপর হচ্ছে কোন বক্তার পরপর একাধিক উক্তি থাকলে, যেহেতু সেন্টেন্সটা কয়েকটা সেন্টেন্স থাকবে এর জন্য একাধিক উক্তি থাকতে পারে। যদি একাধিক উক্তি থাকে এর জন্য আমরা কি করব? এই জিনিসগুলো আমরা আগের যে 3-4টা ক্লাস করেছি সেন্টেন্সে এগুলো ছিল না। এখানে বলা আছে যে বক্তার পরপর যদি একাধিক উক্তি থাকে, দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলির ক্ষেত্রে আমরা কি করব? এখানে জিনিস খেয়াল করবো, অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ দুইটা সেন্টেন্সে এরকম থাকবে। যেমন যদি অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি অ্যাসারেটিভ হয় সেক্ষেত্রে আমরা লিখব অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড অথবা এগেইন সেড। অ্যাসারেটিভের ক্ষেত্রে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড এবং এগেইন সেড ব্যবহার করব। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে আমরা অলসো আস্ক, এগেইন আস্ক অথবা ফার্দার আস্ক আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে আমরা অনেক সময় প্রশ্ন করলে উত্তরে ইয়েস এবং নো লিখি। অনেক সময় আমরা উত্তরে প্রশ্ন করলে উত্তরে অনেক সময় আসবে ইয়েস, অনেক সময় আসে নো। সেই ক্ষেত্রে আমরা কি করব? এগুলো আমরা সেন্টেন্স জেনারেশনে ছিল না, এর জন্য আমি নিয়মগুলো প্রথমে লিখছি যে রিপোর্টের স্পিচে যদি শুরুতে ইয়েস থাকে অথবা নো থাকে সেক্ষেত্রে আমরা কি লিখব? প্রথমে বলা আছে ইয়েস এর ক্ষেত্রে যদি ইয়েস থাকে তাহলে ইন্ডিকেট করার সময় ইয়েস এর পরিবর্তে লিখতে হবে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ কি বলছি? রিপোর্টের স্পিচে যদি শুরুতে ইয়েস থাকে, ইয়েস এর পরিবর্তে ইনডাইরেক্ট আমরা লিখব রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। এবং যদি নো থাকে, নোর ক্ষেত্রে লিখব রিপ্লাইড ইন দা নেগেটিভ। অর্থাৎ ইয়েস এর ক্ষেত্রে অ্যাফার্মেটিভ আর নো এর ক্ষেত্রে হবে নেগেটিভ। তারপর বলা হয়েছে রিপোর্টের স্পিচে ইয়েস এবং নো থাকার পরও যদি আরো কিছু উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা কি লিখব? ইয়েস এবং নো এর পরে বক্তা আরো কিছু বলবে সেক্ষেত্রে আমরা লিখব রিপ্লাইড ইন দা নেগেটিভ এন্ড সেড দ্যাট। আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। অর্থাৎ এই ক্ষেত্রে লেখা ছিল শুধু নো এর ক্ষেত্রে ছিল রিপ্লাইড ইন দা নেগেটিভ, আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ইয়েস এর ক্ষেত্রে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। যদি বক্তার কিছু বলার থাকে সেক্ষেত্রে আমরা লিখব এন্ড সেড দ্যাট। এই জিনিসটা আমরা নতুন করে লিখব এন্ড
same time কি লিখছে এখানে যে রিপ্লাই ইন দা নেগেটিভ এন্ড সেভ দ্যাট এই সেভ দ্যাটটা কিন্তু আগে ছিল না এই জায়গায় আমরা দেখি এখানে আগে কিছু ছিল না পুরো এটি হচ্ছে রিপ্লাইডের নেগেটিভ এবং অ্যাফার্মেটিভের কোরেকশন কিন্তু যদি আরো কিছু বলে কথা থাকে সেক্ষেত্রে আমরা লিখব এন্ড সেভ দ্যাট তারপরে বলা আছে যে ডিরেক্ট স্পিচে যদি স্যার কথার উল্লেখ থাকে যদি স্যার থাকে স্যারের পরিবর্তে আমরা লিখব রেসপেক্টফুলি স্যারের পরিবর্তে লিখব আমরা রেসপেক্টফুলি ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকে ইনডাইরেক্ট করার সময় আমরা স্যারের পরিবর্তে লিখব রেসপেক্টফুলি তারপরে বলা আছে যে রিপোর্টের স্পিচে যদি থ্যাংক ইউ থাকে থ্যাংক ইউ আমরা অনেক সময় এগুলো সাধারণত ডায়লগে দেখতে আমরা থ্যাংক ইউ বলি যে তাকে ধন্যবাদ দেই ধন্যবাদের ক্ষেত্রে যদি থ্যাংক ইউ লেখা থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা কি লিখব যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি বলছি আমি আবার বলি রিপোর্টের স্পিচে যদি থ্যাংক ইউ থাকে রিপোর্টের স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা লিখব রিপোর্টিং ভার্বের প্রথমে সাবজেক্ট লিখব যে রিপোর্টিং ভার্বটা থাকবে সেই রিপোর্টিং ভার্বের প্রথমে সাবজেক্ট লিখব তারপরে লিখব থ্যাংক এর পাস্ট ফর্ম হলো থ্যাংক এর পাস্ট ফর্ম আমরা ইডিকেট করব থ্যাংক তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট তারপরে লিখব না রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ যদি ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাংক এর পাস্ট ফর্ম লিখব থ্যাংক তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট তো শিক্ষার্থীবৃন্দ এরপরে আসছে যে রিপোর্টের স্পিচে যদি গুড বাই থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা কি লিখব যে প্রথমে লিখব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস দ্যাট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই তারপরে আসছে যে 9 নম্বরে সেন্টেন্সের প্রথমে যদি প্রোনাউন থাকে এবং শেষে যদি নাউন থাকে তাহলে আমরা কোনটা লিখব অ্যাকচুয়ালি আমরা জানি নাউন এবং প্রোনাউন একই সেন্টেন্সে বা কেসে যদি ব্যবহৃত হয় তাহলে প্রোনাউনের পরিবর্তে আমরা প্রথমে নাউন লিখব প্রোনাউনের পরিবর্তে আমরা নাউনটা লেখা দিয়ে উত্তর তাহলে সেন্টেন্সের প্রথমে প্রোনাউন এবং শেষে আছে নাউন তাহলে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন লিখব শিক্ষার্থীবৃন্দ এখন আমরা একটা এক্সারসাইজ দিকে যাচ্ছি আমরা একটা এক্সারসাইজ আমরা যে নিয়মগুলো পড়ছি বা নিয়মগুলো লিখছি এগুলো সম্বন্ধে আমরা একটা এক্সারসাইজ করতে যাচ্ছি যেমন এখানে আমি প্রথমে লিখলাম সেন্টেন্সটা পুরো প্যাসেজটা লিখে নিলাম যেমন দা অফিস সে কমা ইনভার্টেড কমা তারপর ক্যান ইউ গিভ মি সাম ফুড প্রশ্নবোধক চিহ্ন আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days ইনভার্টেড কমা শেষ তারপর দা মেড সে why do you beg cannot you what ইনভার্টেড কমা শেষ আবার ইনভার্টেড কমা আরম্ভ হলো no I am unable to work ইনভার্টেড কমা শেষ the old man replied অর্থাৎ আমি বাংলাতে বলি the old man said can you give me some food এক বৃদ্ধ লোক বলল can you give me some আমাকে কিছু খাবার দিবা I have been starving for 3 days আমি 3 দিন ধরে উপবাস যেটা আমরা উপবাস বলি the maid said why do you beg তুমি ভিক্ষা করো কেন কাজ করতে পারো না বৃদ্ধ বলতেছে no I am unable to work আমি কাজ করতে অক্ষম the old man replied অর্থাৎ না ভিক্ষু আমাদের কাছে অনেক সময় ভিক্ষা চাইলে আমরা তাকে বলি অনেক সময় বলে তুমি কাজ করতে পারো না কাজ করো না কেন তখন সে বলে হয়তো তার ব্যাখ্যাটা দেয় দেখুন দেখো প্রথমে আমি বলছিলাম যে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট বাস্তবতা এবং বক্তা দুইটাকে যেখানে থাকতে হবে আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে এখানে এই সেন্টেন্সে দেখো এটা হলো বক্তা দা ওয়াজের সে লোক কাকে বলবো দেখো এখানে আছে দা মেড এখানে দেখো আমরা সহজে তো দা ওমেন সেড টু দা মেড এরকম কিন্তু যেহেতু প্রেজেন্টেশন উলটপালট থাকবে কিন্তু সেটা আমাদেরকে বুঝাই নিতে হবে তাহলে আমরা কি লিখছি দেখো অ্যানসারে তারপর বলছিলাম আমি যে সেন্টেন্সের মোড নির্ণয় করতে হবে যেমন প্রথমে ক্যান ইউ গিভ মি সাম ফুড এটা হলো প্রশ্নবোধক চিহ্ন ক্যান ইউ গিভ মি সাম ফুড এটাকে প্রশ্ন করছে তারপর এটা হলো আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরে আবার বলছে হোয়াই ডু ইউ বেগ তুমি ভিক্ষা করো কেন আবার অ্যাসার্টিভ ইন্টারভিউ সেন্টেন্স ক্যান নট ওয়ার্ক কাজ করতে পারো না এটা ইন্টারভিউ তারপর সে বলছে অসম্মতি জ্ঞাপন করছে যে আই এম আনএবল টু ওয়ার্ক এটা অ্যাসার্টিভ তাহলে একটা সেন্টেন্সে দুইটা প্যাসেজটাতে আমরা দুইটা সেন্টেন্স পেলাম একটা অ্যাসার্টিভ এবং ইন্টারভিউ অ্যাসার্টিভ এবং ইন্টারভিউ সম্বন্ধে আমাদের প্যাসেজ ডিরেকশনটা
আমরা সলিউশনের দিকে যাচ্ছি। যেখানে লেখা আছে প্রথমে সাবজেক্টটা আছে দা অলওয়েজ সেটা রিপিটিং ভার্বের সাবজেক্ট আর রিপিটিং ভার্বের অবজেক্ট হলো এখানে দা মেড। দা অলওয়েজ আস যেহেতু ইন্টারমিডিয়েট সেন্টেন্স আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যদি ইন্টারমিডিয়েট সেন্টেন্স হয় তাহলে রিপিটিং ভার্বকে আমরা আজকে রূপান্তরিত করব। যদি ইন্টারমিডিয়েট সেন্টেন্স হয় রিপিটিং ভার্বকে আমরা আজকে রূপান্তরিত করব। সেই হিসাবে দা অলওয়েজ আস দা মেড। তাহলে দেখো এই অবজেক্টটা ছিল শেষে, আমরা এটা প্রথমে নিয়ে আসছি দা অলওয়েজ আস দা মেড। তারপরে ক্যান ইউ গিভ মি সাম ফুড। এখানে আমরা নিয়মে বলেছিলাম যে ইন্টারমিডিয়েট সেন্টেন্সে যদি ডাবলএস কোশ্চেন দ্বারা আরম্ভ হয় সেই ডাবলএস কোশ্চেনটা হবে, আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা আরম্ভ হয় সেক্ষেত্রে আমরা ইফ লিখব। তাহলে এই ইনভার্টেড কমার পরিবর্তে আমি ইফ ব্যবহার করলাম। এই ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু সেন্টেন্সটা হলো ইন্টারমিডিয়েট সেন্টেন্স সেই হিসাবে আমি ইফ ব্যবহার করলাম। তারপরে আবার কি আছে যে সাবজেক্ট। আমরা জানি প্রেজেন্ট জেনারেশন বা সেন্টেন্স জেনারেশনে ডিরেক্ট নারেশনে সেন্টেন্স যে ফর্মে থাকুক না কেন কিন্তু ইনডাইরেক্ট করার সময় সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কিভাবে আমরা করব? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি প্রথমে সাবজেক্ট বসালাম সি, এখন সি ব্যবহার করব, এখানে কোথাও সি নাই, তাহলে আমি সি ব্যবহার করব কোথায় দিতে? এটা জানা দরকার যে এখানে কোন জায়গায় সি আছে না কোন জায়গায় সি নাই। এখানে স্যার কি আছে? দাও মেন এবং দা মেন। তাহলে এখানে সি ব্যবহার করব কোথায় দিতে? তাহলে আমাদের দেখবা একদম প্রথম ক্লাসে কোন আমরা বলেছি যে পার্সন পরিবর্তন পরিবর্তনের জন্য বলছিলাম যে রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট, রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপিটিং ভার্বের অবজেক্ট। যেহেতু ইউটা হলো সেকেন্ড পারসন এই জন্য আমি সেকেন্ড পারসন হওয়াতে আমরা রিপিটিং ভার্বের অবজেক্টকে ধরলাম। তাহলে একটা অবজেক্ট আছে দা মেন। এখানে মেনটা হলো আমরা যেটাকে চাকরানি বলে থাকি, অর্থাৎ মেয়ে কাজের লোক। ঠিক আছে? এটা মেয়ে যেহেতু স্ত্রীলিঙ্গ সেই হিসাবে এই মেয়ের পরিবর্তে আমরা কি বসাইলাম? সি ব্যবহার করলাম। আমার কিন্তু একদম 9 নাম্বার নিয়মে বলা ছিল যে নাউন এবং প্রোনাউন যদি থাকে সেক্ষেত্রে প্রোনাউনের পরিবর্তে আমি নাউনকে লিখব। সেই ক্ষেত্রে দেখো আমি এখানে সি লিখলাম যে মেয়ের পরিবর্তে এখানে তো মেয়ে আমি লিখলাম, এখানে একবার নাউন লিখছি, দ্বিতীয়বার নাউন লিখে যেন আমি প্রোনাউনটা ব্যবহার। কারণ হলো প্রোনাউনের সংজ্ঞা হলো নাউনের পরিবর্তে যা বসে সেটা হলো প্রোনাউন। তাহলে এই ক্ষেত্রে আমি দেখো দা মেয়ের পরিবর্তে আমি সি ব্যবহার করলাম। কেন? যেহেতু এখানে রিপিটেড স্পিচের সাবজেক্ট হলো সেকেন্ড পারসন, যেহেতু সেকেন্ড পারসন সেহেতু রিপিটিং ভার্বের অবজেক্ট হচ্ছে সি। তাহলে আছে ক্যান। আরেকটা নিয়ম আমরা জানি এটা প্রথম ক্লাসে চলে গেছে যে রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচের ভার্ব অনুরূপ পাস্ট টেন্স হবে। রিপিটেড স্পিচের ভার্ব অনুরূপ পাস্ট টেন্স। তাহলে এখানে ক্যান যদি আছে ক্যান হলো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে যাবে কুড। তাহলে লেখা হবে শি কুড গিভ হিম। এখানে দেখো আছে মি, এর পরিবর্তে আমি লিখছি হি, হিম। এর পরিবর্তে এখানে হিম কোথাও না, আমি হিম কোথা থেকে লিখলাম? এই দেখো আমার আগের ক্লাসটা ছিল যে রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হলো এখানে দা অলওয়েজ। দা অলওয়েজটা হলো নাউন, এখানে প্রোনাউন হিসেবে আমরা হিম ব্যবহার করলাম। কারণ হি এর অবজেক্ট হলো হিম, সাম ফুড। তারপরে রিপিট গেল, তারপর আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days। কে বলতাছে কথাটা? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days। দেখো এই ইনভার্টেড কমা এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই বলছে কিন্তু দা অলওয়েজ। এই ইনভার্টেড কমা ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days এই পর্যন্ত এই দুইটা সেন্টেন্স ইনভার্টেড কমা দ্বারা আমরা আবদ্ধ করলাম। এই পুরো কথাটাই বলছে দা অলওয়েজ। এটা আমি দ্বিতীয় সেন্টেন্সে দা অলওয়েজের পরিবর্তে হি ব্যবহার করলাম। দা অলওয়েজের পরিবর্তে হি ব্যবহার, হি অলসো সেড। দ্বিতীয় অথবা পরবর্তী সেন্টেন্সের জন্য আমরা অলসো সেড ইত্যাদি ব্যবহার করব। তাহলে হি অলসো সেড দ্যাট হি হ্যাড বিন স্টার্ভিং ফর 3 days। এই ক্ষেত্রে আছে দেখো তারপরে আমরা টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলছি যে রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপিটেড স্পিচের ভার্ব অনুরূপ পাস্ট টেন্স হবে। আমি আবার বলি, আমরা প্রথমবার এবং দ্বিতীয় ক্লাসে সম্বন্ধে কথা বলেছিলাম যে পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তন। এখন দেখো এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি করছি পাস্ট পারফেক্ট। এখন কিভাবে পাস্ট পারফেক্ট করলাম এর নিয়মটা কি? তাহলে আমাদের নিয়মটা হলো আমরা পরের আগের ক্লাসে বলছি যে রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানে সেটা হলো পাস্ট ফর্ম, সেডের প্রেজেন্ট ফর্ম হলো সে,
সে থেকে সে এটা পাস্ট যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচের ভার্ব অনুরূপ পাস্ট টেন্স হবে। এখানে অনুরূপ বলতে বোঝানো হয়েছে যে প্রেজেন্ট ইনফিনিটিভ হয় হবে পাস্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হি হ্যাড বিন স্টার্ভিং ফর 3 days। তারপরে কি বলছে দাম মেডস হোয়াই ডু ইউ বেগ, তুমি ভিক্ষা করো কেন এর পর তারপরে এটা মেডে বলতেছে আবার তুমি ভিক্ষা করো কেন। দা মেড আস্কড হিম, দা মেড আস্কড হিম, হিম মানে দা ওমেন কে বোঝানো হচ্ছে, হিম দ্বারা বোঝানো হচ্ছে দা ওমেন কে, দা মেড আস্কড হিম হোয়াই, এখানে ডাব্লিউএস কোশ্চেন হোয়াই আছে সেই হিসাবে এখানে হোয়াই বলে এখানে ইম্পোজ পেলাম। অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সে প্রশ্ন করলে ইয়েস অর নো হয় সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স আরম্ভ হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ, আদারওয়াইজ যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আরম্ভ হয় সেক্ষেত্রে আমরা ওই ডাব্লিউএস কোশ্চেনটা বলতে। তাহলে এখানে হোয়াই লিখলাম, তারপর কি ব্যাক, অর্থাৎ হোয়াই ডু ইউ ব্যাক, এটা কোন টেন্স, হোয়াই ডু ইউ ব্যাক এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়াই ডু ইউ ব্যাক হলো প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ এটা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ হলো আমরা আগে ক্লাসে যখন টেন্সের আলোচনা করছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু নেগেটিভ এবং ইন্টারমিডিয়েট করতে হলে অবশ্যই সেটাকে অক্সিলারি ভার্ব বসাইতে হয়। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডান বসাবো এবং পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে ডিড বসাবো। যেহেতু এখানে ডুটা হলো অক্সিলারি ভার্ব সেহেতু এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তার অনুরূপ হবে পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে আমি লিখছি দা মেড আস্কড হিম হোয়াই হি বেগ, হোয়াই হি বেগ, এই বেগের পাস্ট হলো বেগ, বেগ মানে হলো ভিক্ষা করা, ডাবল জি ইডি, তাহলে জি ইডি যোগ করে আমি এটা পাস্ট ফর্ম করলাম বেগ বেগ বেগ। তারপর কি বলছি দেখো, তারপর মেয়েটা আবার বলতাছে ক্যান নট ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না, শি অলসো আস্ক, শি অলসো আস্ক ইফ, এখানে দেখো ক্যান নট প্রথমে ভার্ব দ্বারা সেন্টেন্স আরম্ভ হয়েছে সেক্ষেত্রে আমি কি করে ইফ ব্যবহার করলাম, ইনভার্টেড কমা করে ইফ ব্যবহার করলাম, শি অলসো আস্ক ইফ হি কুড নট ওয়ার্ক, তাহলে ক্যান এর পাস্ট ফর্ম হলো কুড, এটা আমি এখানে কুড লিখলাম। তারপরে কথা কি দেখো নো, ইনভার্টেড কমা আরম্ভ হলো নো আই এম আনএবল টু ওয়ার্ক, ইনভার্টেড কমা শেড ডাউন মে রিপ্লাই। তারপর বিদ্যুৎ বলতাছে যে আমি কাজ করতে অক্ষম, ডাউন মে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আমি এই ক্লাসে বলেছিলাম যে নো এর ক্ষেত্রে রিপিটেড স্পিচে যদি নো থাকে নো এর পরিবর্তে হবে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এবং যদি আর কিছু বলার থাকে নো এর পরে সে কিন্তু বলছে শুধু নো বলে থামে, সে বলছে নো তারপর বলছে আই এম আনএবল টু ওয়ার্ক, এজন্য লিখতে হবে এন্ড সেড দেম। তাহলে কি লিখলাম আমরা হি অলসো আস্ক ইফ হি কুড নট ওয়ার্ক, ডাউন মে রিপ্লাই ইন দ্য নেগেটিভ এন্ড সেড দেম। এই যে আই এম আনএবল টু ওয়ার্ক এই নো এর জন্য শুধু লিখলাম রিপ্লাই ইন দ্য নেগেটিভ, নো এর জন্য শুধু রিপ্লাই ইন দ্য নেগেটিভ, তারপরে কমার পর আরেকটু কাজ বলছে সে কথা বলছে আই এম আনএবল টু ওয়ার্ক, এই জন্য লিখলাম এন্ড সেড দেম। এই কথার জন্য লিখলাম সেড দেম হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। এখানে দেখো এখানে আই থাকাতে রিপিটেড স্পিচে যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট, যেহেতু রিপিটিং ভার্বের সাবজেক্ট হলো পুরুষ সেজন্য আমরা এর প্রনাউন হিসেবে হি ব্যবহার করলাম। তাহলে ডাউন মে রিপ্লাই ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ।